অ্যানিমেশন শিখতে কম্পিউটার লাগে নাকি? আমি তো আমার মোবাইল ফোন দিয়ে অ্যানিমেশনের বেসিক দেখাই দিতে পারি। তাই? কই যে আছেন? এটা শিখলে অ্যানিমেশনের যে 12টা প্রিন্সিপাল আছে তার 4টাই শেখা হয়ে যায়। অ্যানিমেশনে একটা বল বাউন্স করতে পারা মানে আপনি ক্লাস 1 পাস। আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম ফ্রেমে আমরা আঙ্গুল দিয়ে রুস্তম পালোয়ানের চেহারাটা এঁকে নিই। এবার স্ক্রিনের বাম পাশের এই বাটনে প্রেস করলে আমাদের সামনে চলে আসলো একটা টাইম লাইন। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। এই কি হচ্ছে কি? আপনি না বললেন একটা ক্যারেক্টারকে কথা বলাতে? আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। এক দাগে পাখিটা হয়ে গেল জ্যান্ত, দুই দাগে আঁকিবুকি ঘোড়াটা দুরন্ত, দাগ তিন বাজি বিম ফনা তোলে সাপড়ে, আঁকা আঁকি বন্ধ আমি যাই বাপরে, খাতা আছে মাথা আছে আইডিয়া গিজ গিজ, সব মিলে এঁকে ফেলি গল্পটা নিজ নিজ, ক্লাসের খাতা থেকে ফেসবুকে দেয়ালে, ফাঁকে ফাঁকে পড়াশোনা কিংবা বেখেয়ালে, এই সব দেখে স্যার বলে বেটা কথা শোন, মন বলে আঁকি শুধু কার্টুন কার্টুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আঁকাকি শেখার মুশকিল আসান শো কার্টুনে। আঁকাকি নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা সবকিছুর উত্তর মিলে আমাদের এই অনুষ্ঠানে। তোমাদের সাথে আজকে আছি আমি তন্ময়, আর আমাদের সাথে আজকে আছে হ্যালো ভাই, কি অবস্থা? কি অবস্থা তো তুমি বলবা ইসমাম, এই হচ্ছেটা কি? মানে আজকে না আমাদের অ্যানিমেশন শেখার কথা। আমি এসে দেখি এখানে কেউ নাই, তো ভাবলাম আমি শুরু করে দেই। কেউ নাই কারণ আমাদের এই প্ল্যানটা ছিল গত দিনে, আর গত ক্লাসেই আমরা অ্যানিমেশন শিখে ফেলেছি। ও সরি, কিন্তু অ্যানিমেশন না আমার শেখানোর কথা, শিখলেন কিভাবে? গত ক্লাসে আমরা কম্পিউটারে ওয়েট, কম্পিউটার? হ্যাঁ। অ্যানিমেশন শিখতে কম্পিউটার লাগে নাকি? আমি তো আমার মোবাইল ফোন দিয়ে অ্যানিমেশনের বেসিক দেখাই দিতে পারি। তাই? কই যে আছেন? যারা আমাদের শো দেখবে তারা কি আর কম্পিউটার নিয়ে বসবে নাকি? মোবাইলে শেখালে তো টিভির সামনে বসে ঝটপট শিখে ফেলা যায়। দারুণ আইডিয়া। তাহলে আজকে যখন চলে এসেছো, তাহলে চলো একটা কাজ করি, আমরা তোমার এই মোবাইল অ্যানিমেশনটাই না কেন শিখে ফেলি। চলেন তাহলে শুরু করি। চলো। সবাইকে স্বাগত জানাচ্ছি আঁকাআঁকি বিষয়ক মুশকিল আসান শো কার্টুনে। অ্যানিমেশন নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা সবকিছুর উত্তর মিলবে আজকে আমাদের এই অনুষ্ঠানে। তোমাদের সাথে আছে আমি কার্টুনিস্ট তন্ময়, ও আজকে আমাদের সাথে আছে অ্যানিমেটর ইসমাম। ইসমাম হ্যালো বলো। দান অ্যানিমেশনের অ্যাপটা ডাউনলোড করে নিন। আর হ্যালো, তোমরাও কিন্তু চাইলে প্লে স্টোর থেকে ফ্লিপ আ ক্লিপ অ্যাপটা ডাউনলোড করে আমাদের সাথে শুরু করে দিতে পারো। আর আমাদের এই শোয়ের ইন্ট্রো অ্যানিমেশনটাও কিন্তু ইসমামের বানানো। তো ইসমামের কাছ থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যানিমেশন করতে হলে যে খুব হাই এন্ড মোবাইল ফোন লাগবে তা কিন্তু না, আমাদের এই সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আজকের পুরো অ্যানিমেশন শেখা হয়ে যাবে। অ্যানিমেশনের হাতেখড়ি বা বেসিক শিখতে গেলে প্রথমেই যেটা শেখা যেতে পারে সেটা হচ্ছে বাউন্সিং বল টেকনিক। এটা শিখলে অ্যানিমেশনের যে 12টা প্রিন্সিপাল আছে তার 4টাই শেখা হয়ে যায়। অ্যানিমেশনে একটা বল বাউন্স করতে পারা মানে আপনি ক্লাস 1 পাস। আচ্ছা আচ্ছা, তো আমরা এর সাথে আরো কিছু শিখতে পারি না? যেমন ধরো অ্যানিমেশন করে একটা ক্যারেক্টারকে কথা বলে ফেললাম বা এরকম কিছু। অবশ্যই সম্ভব, কিন্তু আগে ক্লাস 1 পাস করেন, তারপর দেখা যাবে। আচ্ছা আচ্ছা। এতক্ষণে যেহেতু আমাদের ফ্লিপা ক্লিপ অ্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে, চলো এখন আমরা এর ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিই। শুরুতেই দেখা যাচ্ছে একটা রেড প্লাস বাটন। এই বাটনে প্রেস করে প্রজেক্টের নাম দিয়ে আমরা আমাদের প্রজেক্ট শুরু করে দিতে পারি। আমাদের স্ক্রিনের বাম পাশে দেখা যাচ্ছে কিছু টুলস, যেই টুলসগুলো দিয়ে আমরা আঁকতে, রং করতে কিংবা মুছতে পারি। আর এই যে নিচের মাঝখানে আছে আমাদের ফ্রেম, আর ডান দিকে আছে লেয়ার। বাউন্সিং বল অ্যানিমেশনের মাধ্যমে আজকে আমরা অ্যানিমেশনের যে 4টা প্রিন্সিপাল শিখব সেগুলো হচ্ছে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, ফলো থ্রু, ইজ ইন ইজ আউট আর টাইমিং। তো সবার প্রথমে আমরা একটা প্রজেক্ট ফাইল ওপেন করি। এবার আমাদের সুবিধা মতো স্ক্রিন রেজুলেশন ও এফপিএস নিই। এই ধরনের অ্যানিমেশনের জন্য 12 এফপিএস বা ফ্রেম পার সেকেন্ডই যথেষ্ট। প্রথমে আমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছি এটা আমাদের প্রথম ফ্রেম, আর নিচে এই প্লাস বাটনে যদি আমরা প্রেস করি
তাহলে আমরা পরবর্তীতে আরও ফ্রেম অ্যাড করতে পারবো। ধরে নেই প্রথম বলটা উপর থেকে নিচে এবং এরপর নিচ থেকে আবার ওপরের দিকে উঠবে। তবে শুরুতে চলো আমরা শিখি কিভাবে বলটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো যায়। তাহলে প্রথম ফ্রেমের উপরে চলো আমরা একটা বল আঁকি। এবার একটা নতুন ফ্রেম নিয়ে আমরা আগের বলের নিচে আরেকটা নতুন বল আঁকি। এভাবে পরপর ফ্রেমে আমরা বলটা নিচে নিচে এঁকে ডানের প্লে বাটনে প্রেস করলে দেখব বলটা উপর থেকে নিচে এসে পড়ল। এবার মুভ করানো তো হলো, আমরা যদি এবার বলটা বাউন্স করাতে চাই তাহলে প্রথমে বলটা ওপর থেকে নিচে এবং এরপর নিচ থেকে উপরের দিকে উঠতে হবে। বলটাকে আরও জীবন্ত দেখাতে এতে আমরা অ্যানিমেশনের প্রিন্সিপালগুলো ইউজ করব। প্রথম ফ্রেমে আমরা একটা বল আঁকলাম। এবার নতুন আরেকটা ফ্রেম নিয়ে আমাদের আগের বলটার একটু নিচে কাছাকাছি আরেকটা বল আঁকলাম। এবার আরও একটা নতুন ফ্রেম নিয়ে আরও একটা বল আঁকলাম। এই বলটার দূরত্ব আগের দুইটা বলের দূরত্ব থেকে বেশি হবে। আমরা এই যে একটা একটা বল একে দূরত্ব বাড়াচ্ছি এটাকে বলে ইজ আউট প্রিন্সিপাল। অর্থাৎ এভাবে আঁকার মাধ্যমে বলটার স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে, বলটা অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে থাকে। এটা কিন্তু অ্যানিমেশনের আরেকটা প্রিন্সিপাল। বলেন তো কি? ওই যে মানে টাইমিং। ঠিক তাই, বলটা যখন ওপর থেকে নিচে নামছে তখন আস্তে আস্তে আমরা বলটা ওপর নিচে লম্বাটে আর দুপাশ থেকে চাপিয়ে আঁকি। কেন? মানে বল লম্বাটে করে বা চাপিয়ে আঁকবো কেন? তাহলে তো আর বল বল থাকে না। এটা হচ্ছে বলের যে গতিটা ওপর থেকে নিচে নামার সেটাকে আরো সুন্দরভাবে দেখানোর জন্যই আমরা এই ইফেক্টটা দিচ্ছি। এবার বলটা যেহেতু মাটিতে এসে বাড়ি খেলো তাই বলটা ওপর নিচে চ্যাপটা আর দুই পাশে চওড়া করে আঁকলাম। এতে করে বোঝা যাচ্ছে বলটা উপর থেকে অনেক জোরে এসে পড়েছে। এবার বলটা বাউন্স খেয়ে যখন ওপরের দিকে উঠবে তখন বলেন তো বলের শেপটা কিরকম হবে? চারকোনা? না, বলটা আবারও উপর নিচে লম্বাটে আর দুই পাশ থেকে চেপে যাবে, কারণ বলটা অনেক স্পিড নিয়ে আবার উপর দিকে উঠে যাচ্ছে। ও রাইট রাইট রাইট। আবারও বলটা যখন ওপরের দিকে উঠবে তখন বলটা ওপর নিচে লম্বাটে আর দুই পাশ থেকে চ্যাপটা করে আঁকবে এবং আস্তে আস্তে বলটা যত উপরে উঠবে তত বলটা তার আগের শেপে ফেরত যাবে। এই যে বলটা ওপর থেকে নিচে নামার সময় কিংবা নিচ থেকে উপরে ওঠার সময় লম্বাটে হয়ে গেল আর নিচে পড়ার পর যে চওড়া হয়ে গেল, এই পুরো জিনিসটাকে বলা হয় স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। আর আমরা যে প্রতিটা ফ্রেম একটার পর একটা এঁকে গেলাম এটাকে বলা হয় ফলো থ্রু অ্যাপ্রোচ। ফলো থ্রু অ্যাপ্রোচ, ফলো থ্রু অ্যাপ্রোচ, ফলো থ্রু অ্যাপ্রোচ। আর এভাবেই হয়ে গেল আমাদের অ্যানিমেশনের ফার্স্ট লেসন, বাউন্সিং বল। আর আরেকটা কথা, আমাদের দিনের অনেকটা সময় কিন্তু কাটে এই মোবাইল ফোনের পেছনে। তাই কেননা এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা শিখে ফেলো, হয়ে ওঠো মোবাইল ফোন অ্যানিমেটর। কারণ তোমরা মোবাইলে অ্যানিমেশনগুলো তৈরি করে পোস্ট করতে পারো ইউটিউবে, আর তার মাধ্যমে তোমাদের মজার মজার গল্পগুলো ছড়িয়ে দিতে পারো সবার মাঝে। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। এই কি হচ্ছে কি? আপনি না বললেন একটা ক্যারেক্টারকে কথা বলাতে, তো ওটার জন্যই ভয়েস রেকর্ড নিচ্ছি। আচ্ছা তাহলে আমিও করি, আমাকে একটু চান্স দাও। আচ্ছা নেন, করেন। দিব? হ্যাঁ, এই যে বলেন। আমার নাম মিঠু। সরি ছোটবেলার অভ্যাস। আমার নাম রুস্তম পালো। দাও একবার। আমার নাম রুস্তম পালো। আচ্ছা থাক, আপনার লাগবে না, আমি করি। তাহলে প্রথম ফ্রেমে আমরা আঙ্গুল দিয়ে রুস্তম পালোয়ানের চেহারাটা এঁকে নিই। এবার স্ক্রিনের বাম পাশের এই বাটনে প্রেস করলে আমাদের সামনে চলে আসলো একটা টাইমলাইন। স্ক্রিনের ডান দিকের নিচের এই বাটনটায় প্রেস করলে যেই পপ আপ অপশনটা আসলো এর নিচ থেকে প্রথম বাটনটায় প্রেস করলে আমরা এই অ্যাপের মাধ্যমেই আমাদের ভয়েস রেকর্ড করতে পারবো। আর তা না চাইলে অন্য বাটন প্রেস করে বাইরে থেকেও অডিও ইম্পোর্টের সুযোগ আছে। তাহলে চলো আমরা ভয়েসটা রেকর্ড করে ফেলি। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। এবার আমরা এই বাটনটা প্রেস করে আমাদের আঁকায় ফেরত গেলাম। এবার আমরা আমাদের ফ্রেমটা হোল্ড করে ধরলে
একটা পপ আপ অপশন আসছে। এই পপ আপ অপশনের এই বাটনটা প্রেস করলে আমাদের পুরো ফ্রেমটা কপি হয়ে গেল। এরপর এই বাটনটায় আমরা যদি প্রেস করি তাহলে আমাদের পুরো ফ্রেমের যা আছে সব কিছু পরের ফ্রেমে পেস্ট করি। এবার আমরা আমাদের এই ভয়েস রেকর্ডের পুরো টাইম জুড়ে আমাদের আঁকা ফ্রেমটা পেস্ট করি। এখন আমরা লিপসিং করার জন্য একটা মাউথ চার্ট, মানে কথা বলার সময় মুখ কেমন হয় সেই চার্ট ইউজ করব। ইন্টারনেটে মাউথ চার্ট কিংবা ডিজনি অ্যানিমেশন মাউথ চার্ট লিখে সার্চ করলে অনেক ধরনের অ্যানিমেশনের মাউথ চার্টের রেফারেন্স পাওয়া যায়। তো আমরা এই জন্য আমাদের এই ভিডিওতে এই মাউথ চার্টটা ইউজ করছি। এবার ভেঙে ভেঙে রুস্তম বলেন তো। কিরকম? বলেন রু। রু। এরপর তারপর তো। আচ্ছা দেখেন, আপনি যখন রুস্তম বলছেন রু আর তো এর টাইমে ঠোঁটটা কেমন গোল হয়ে যাচ্ছে, আর যখন বলা হচ্ছে তখন দাঁত বের হচ্ছে, আর বলার সময় মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই এবার আমরা আমাদের অ্যানিমেশন চার্টের সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের অ্যানিমেশনে অ্যাপ্লাই করব। এভাবে আমাদের আতে এই এক্সপ্রেশনটা, মতে এই এক্সপ্রেশনটা, মার জন্য হচ্ছে আ এই এক্সপ্রেশনটা, রয়ের জন্য এই এক্সপ্রেশনটা, এভাবে করে পুরো কথাটার জন্য আমরা মুখের মাউথ চার্ট অনুযায়ী লিপসিং করে ফেলি। এবার আমাদের লিপসিং করা হয়ে গেলে সবার উপরে ডান পাশের এইখানে ক্লিক করে শেষ অপশন মেক মুভিতে প্রেস করে আবার সেখান থেকে এই লাল মেক মুভি বাটনে প্রেস করে আমরা আমাদের অ্যানিমেশনটা বানিয়ে ফেলি। এবার চলো প্লে করে দেখি জিনিসটা কি দাঁড়াবে। এই যে দেখেন, আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। আরে আসলে অনেক কিউট হয়েছে তো। এই লিপসিংটা আসলে অনেক মজার জিনিস। শেষ হয় নাই কিন্তু, এখানে আরও কিছু অ্যাডভান্স টেকনিক ইউজ করেছি। তাই? আমার নাম পালোয়ান, রুস্তম পালোয়ান। আমি তন্ময়ের চেয়ে ইসমামকে বেশি পছন্দ করি। এই হয়, আমি এত কষ্ট করে ক্যারেক্টারটা বানালাম আর সে কিনা ইসমামকে বেশি পছন্দ করে, আর ইসমামকে যে আমি এত রিকোয়েস্ট করে নিয়ে আসলাম আর তুমি কিনা ধুর। আরে ভাই কই যান, শেষ করবে কে? আজকে দেখা হলো, শেখা হলো অ্যানিমেশন নিয়ে অনেক কিছু, আর আইডিয়া নিয়ে আরো মজার মজার টেকনিক জানতে অপেক্ষা করো। দেখা হচ্ছে পরের সেগমেন্টে। আইডিয়া শেখার আজকের পর্বে আমরা কথা বলবো ইসমাম, কি নিয়ে কথা বলবো? আমরা তো অলরেডি অনেক রকম আইডিয়া বানানোর টেকনিক শিখে ফেলেছি। চলেন আমরা আজকে একটা রিভিশন করি। কিরকম? এই যেমন ধরেন কিভাবে কোন কার্টুনটা বানিয়েছে সেটা নিয়ে আমরা দেখে আসি। গুড আইডিয়া, কারণ আইডিয়া বানানো শেখার প্রথম উপায় হচ্ছে বেশি বেশি করে অন্যদের আঁকা কার্টুন দেখা আর অ্যানালাইসিস করা। কিছুদিন আগে আমরা মানে কার্টুন পিপল আর এইচডি মিডিয়া মিলে ফাইট অ্যাগেন্স্ট করোনা নামে একটা কার্টুন কন্টেস্টের আয়োজন করেছিলাম। তাহলে চলো দেখে আসি করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এই কন্টেস্টে কে কিভাবে কার্টুন বানিয়েছে। প্রথমেই আমরা যে কার্টুনটা দেখতে পাচ্ছি এই কার্টুনটা কার্টুনিস্ট ফিদার আঁকা। তো বলো তো ইসমাম, এই কার্টুনটা তৈরিতে ও কি টেকনিক ব্যবহার করেছে? ভাই সিম্বলিজম না? এক্স্যাক্টলি, ঘরের তিন কোণা এই বেসিক শেপটাকে বুঝিয়েছে যে ঘরের মধ্যে থাকলে করোনা কিচ্ছু করতে পারবে না। এছাড়া আছে করোনার সিম্বল, আর থামস ডাউনটাও তো একটা সিম্বল। আবার দেখো, এই যে দরজায় ছুরি চাকু বিঁধে আছে দেখে বোঝা যাচ্ছে যে করোনা অলরেডি অনেকবার অ্যাটাক করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি। এই যে কার্টুনটাকে এমন ভাবে আঁকা যাতে আগে কিংবা পরে কি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। এই টেকনিকটাকে আমি কি বলি বলো তো? অ্যানিমেটেড স্টিল টেকনিক। এটা একদম ফার্স্ট এপিসোডে বুঝিয়েছিলেন। একদম ঠিক। এর পরের কার্টুনটা এঁকেছে মোহাম্মদ আয়ান। এই কার্টুনটাতেও অ্যানিমেটেড স্টিল টেকনিক ব্যবহার করা হয়েছে মনে হয়। এই কার্টুনটায় দেখা যাচ্ছে জীবনের প্রয়োজনে মানুষ একসাথে এক জায়গায় জমায়েত হলেই তাদের ভারে সিস একদিকে ডাউন হয়ে যাচ্ছে আর করোনার মুখে পড়ার উপক্রম হচ্ছে। এর মাঝে আমাদের পুলিশ আর ডাক্তাররা চেষ্টা করছেন যাতে এরকম বিপদ কোনোভাবেই না ঘটে। আগের কার্টুনটায় আগে কি হয়েছে সেটা বোঝা গিয়েছে, আর এখনের কার্টুনটায় পরে কি হবে সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ,
এমন ভাবেও সিসটা এঁকেছে যে মানুষ সরে না আসলে যে একটু পরে কি বিপদ হবে সেটা অ্যানিমেটেড মুভির মতোই এই স্টিল ছবি দিয়েও বোঝা যাচ্ছে। আর এই পরের কার্টুনটা এঁকেছে রাকিব রাজ্জাক। এখানে দেখা যাচ্ছে আমাদের ফ্রন্টলাইনাররা করোনার মাঝখানে ঢুকে ফাইট করছে। কিন্তু ভাই, এটা কি কার্টুন হয়েছে? এটা কার্টুন না হলেও এটা একটা ইলাস্ট্রেশন হয়েছে এবং খুব ভালো একটা ইলাস্ট্রেশন। এর পরের কার্টুনটা এঁকেছে অভ্রদীপ দাস। দেখাচ্ছে যে একদিকে করোনায় অবস্থা সম্পন্ন মানুষ আইসোলেশনে, আরেকদিকে গরিব মানুষ ফুটপাতে না খেতে পেরে দিশেহারা। দুজনেই বলছে আর পারি না। এরকম দুইটা ঘটনাকে পাশাপাশি রেখে আইরনি বোঝানো বা তুলনা করার টেকনিকটাকেই বলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এর পরের কার্টুনটা তো একই টপিকে আপনারই আঁকা, কেউ মুখে মাস্ক পরছে, কেউ পেটে। এখানে আসলে মাস্কটাকেও আমি সিম্বল হিসেবেই ব্যবহার করেছি। কেউ করোনা থেকে বাঁচতে চায় আর কেউ ক্ষুধা থেকে। এর পরের কার্টুনটা হলো করোনার ওষুধ মানে ঘরে থাকা। এঁকেছেন আতিয়া মাইবাম। এই যে এই একটা জিনিসকে আর একটা জিনিসের মতো করে দেখানো, এটাকে কি বলে মনে আছে? এটাকে বলে অ্যানালজি। এর পরের কার্টুনটা এঁকেছে মাহাতাব রশিদ। এটাতে কোন টেকনিক ব্যবহার করেছে বলতো? অ্যানালজি আর সিম্বলিজম। কোনটা অ্যানালজি আর কোনটা সিম্বলিজম? ভাই, রেড ক্রসের সাইনটা সিম্বল, আর অ্যানালজি হচ্ছে যে ডাক্তাররা যে করোনার সাথে ফাইট করছেন সেটাকে এখানে পুল বা বিলিয়ার্ড খেলার সাথে তুলনা করা হয়েছে, যে এক শটে কতগুলোকে মারা যায়। সবশেষে কার্টুনিস্ট আহসান হাবিবের করা কার্টুন, যে করোনার মাঝে সাধারণ জনগণ কিভাবে চলছে। একদিকে করোনার ভয় আর আরেকদিকে সচেতনতাকে ব্যালেন্স করে। আর এভাবেই কার্টুনের মাধ্যমে উঠে আসে আমাদের দৈনন্দিন জীবনের চিত্র, সমস্যা সমাধান ও মতামত। আমাদের আইডিয়া সেগমেন্ট আজকে এ পর্যন্তই। তোমরা যারা আমাদেরকে কার্টুন পাঠাতে চাও তারা পাঠাতে পারো hdmedia@atoui.gov.bd এই ইমেলে। এছাড়া পোস্ট করতে পারো কার্টুন পিপলের ফেসবুক গ্রুপে। বিখ্যাত আঁকিয়ের আজকের পর্বে আমরা কথা বলবো একজন তুমুল জনপ্রিয় তরুণ অ্যানিমেটরের সাথে, যার করা অ্যানিমেশনগুলো তার ইউটিউব পেজ থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ দেখে। স্বাগতম অন্তিক মাহমুদ। কি অবস্থা ভাই, কেমন আছেন? তাহলে আজকের মতো বিদায় এখানেই, দেখা হচ্ছে পরের এপিসোডে।